ককরোচ জনতা পার্টি এরা কি সত্যি দেশের সমস্যার সমাধান চায়, নাকি এরা যা করছে সবই ভণ্ডামি? আমি নিজে অলমোস্ট ককরোচ জনতা পার্টি জয়েন করব ভেবেই নিয়েছিলাম। তারপরে ভাবলাম না, আগে একটু রিসার্চ করে দেখে নেওয়া যাক। আগে আপনাদেরকে জানাই এই পার্টিটা কেন এবং কিভাবে তৈরি হলো। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমাদের ভারতের আনএমপ্লয়েড ইউথ এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদেরকে ককরোচ বলে সম্বোধন করেছিল। তখন কম বেশি সকলের রাগ হয়েছিল, তার কারণ সিস্টেমের মধ্যে কম বেশি ভুল তো আছে, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। আর এটার রেসপন্সে অনেক জেনজি টুইট করতে থাকে, আমি ককরোচ, আমি ককরোচ, আমি প্রাউড ককরোচ। আর এই ট্রেন্ডটাকে দেখে আমেরিকায় বসে থাকা একজন মানুষ একটা পার্টি বানায়, ককরোচ জনতা পার্টি। পার্টিটা রাতারাতি মিলিয়ন ফলোয়ার্স গেইন করে। 7 দিনের মধ্যে প্রায় 22 মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায় এই ককরোচ জনতা পার্টি। প্রথমে তো খুব ভালো লাগছিল, খুব কুল লাগছিল, অনেকে এই অনলাইন পার্টিকে সমর্থনও করেছিল। তার কারণ তারা এমন কিছু বিষয় নিয়ে কথা বলছিল যেগুলো দেশের একটা বড় সমস্যা, যেমন বেকারত্ব, দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা, মূল্য বৃদ্ধি, সিস্টেমের ব্যর্থতা। আর এগুলো বাস্তবের সত্যি একটা বড় সমস্যা, আর এগুলো নিয়ে কথা বলাও উচিত। সে সরকার যেই হোক না কেন, প্রশ্ন করাটা গণতন্ত্রের অংশ। আর সেই কারণে ইয়াং জেনারেশন খুব দ্রুত এই বিষয়ে কানেক্ট হয়ে যায়। তার কারণ তাদের কাছে আজকে দিনে ডিগ্রি আছে কিন্তু চাকরি নেই, আরো হাজার একটা সমস্যা তাদের মধ্যে আছে, যার কারণে তারা আজকে দিনে খুব ফ্রাস্ট্রেটেড। তাদের মধ্যে অনেক ক্ষোভ জমে আছে। আর যখন কেউ এই ক্ষোভের ভাষা এসে বলতে থাকবে, স্বাভাবিকভাবে মানুষ তাকেই সমর্থন করবে। আর সেম কাজটা করছিল ককরোচ জনতা পার্টি। কিন্তু পরে বোঝা যায় এই পার্টিটা ডিপ স্টেটের একটা প্রজেক্ট, যে পার্টির ফান্ডিং আসছিল দেশদ্রোহীদের হাত থেকে। আর এটা আমি এখনই প্রুভ করে দেব। এই পার্টিটা যে তৈরি করেছিল, প্রথমে তার পরিচয় গোপন ছিল, তার পরিচয় পুরোপুরি হাইড ছিল। প্রথমে দেখে মনে হচ্ছিল খুব নিউট্রাল একটা পার্টি, যারা আমাদের ইন্ডিয়ান ইউথদের, আমাদের ভারতবর্ষের ভালো চায়, ইয়াং জেনারেশনের সমস্যাগুলোকে নিয়ে খুব ভাবছে তারা। যারা প্রথমে বলছিল আমরা খুবই নিউট্রাল, খুবই আনবায়াসড। কিন্তু পরে এই পার্টির ফাউন্ডার যখন সামনে আসে, অর্থাৎ অভিজিৎ দীপকে, যে একজন আম আদমি পার্টির একটা ভালো পজিশনে ছিল, সে আম আদমি পার্টির জন্য বহুদিন কাজ করেছে, সেই অভিজিৎ দীপকে সামনে আসার পরে একের পর এক প্রশ্ন উঠতে থাকে। প্রথমেই ধরা পড়ে যায় যে সে কোনো নিউট্রাল পার্টি নয়, সে আম আদমি পার্টির সমর্থক। ঠিক আছে, তাতেও কোনো সমস্যা নেই, ধরে নিলাম। কিন্তু এর যে 22 মিলিয়ন ফলোয়ার্স, এখানে লুকিয়ে আছে আসল রহস্য। এই সিজেপি একটা পাইরেটেড ওয়েবসাইটে অ্যাড চালিয়ে এত ফলোয়ার্স গেইন করেছে রাতারাতি। আর এত ফলোয়ার্স রাতারাতি হয়ে যাচ্ছে দেখে ইয়াং জেনারেশনের কিছু অংশ খুব তাড়াতাড়ি প্রভাবিত হয়ে গিয়েছিল। কিন্তু পরে দেখা যায় এই পার্টির একটা বড় অংশ পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, তুরস্ক থেকে, আমেরিকা থেকে, সৌদি আরব থেকে। এবারে ভেবে দেখুন, এমন কিছু দেশ, যে দেশগুলো কখনোই আমাদের ভারতবর্ষের ভালো চায়নি, যেমন পাকিস্তান, এখন আবার বাংলাদেশও। একটা রিপোর্ট অনুযায়ী পাকিস্তান থেকে 49%, ইন্ডিয়া থেকে মাত্র 9% এই পার্টির ফলোয়ার্স। এবারে ভেবে দেখুন, যার অধিকাংশ ফলোয়ার্স পাকিস্তান থেকে, যে পাকিস্তান বা পাকিস্তানের নাগরিক কখনোই আমাদের ভারতবর্ষের ভালো চায় না, তারা কিভাবে আমাদের ভারতবর্ষের ইয়াং জেনারেশন আমাদের ভারতবর্ষের জন্য ভালো ভাবতে পারবে? তারা কিভাবে আমাদের ভারতবর্ষের ভালো চাইবে? আর এরপরে এই অভিজিৎ দীপকে আরো একটা সাংঘাতিক চাল চালে। হঠাৎ করে একদিন বলতে থাকে, সরকার আমাদেরকে টার্গেট করছে, আমাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। এ ভেবেছিল হয়তো ভারতবর্ষের জনতা খুব বোকা, তারা কি বুঝবে, তারা একটা গাধা, তাদের যা বোঝাবো তাই বুঝে যাবে। তারপরে ওয়েবসাইটের রেকর্ড যখন দেখা গেল, তখন স্পষ্ট বোঝা গেল ডোমেন ওনার অর্থাৎ অভিজিৎ দীপকে ডিএনএস রেকর্ডই উড়িয়ে দিয়েছে, আর নিজে এই কাজটা করে সরকারের উপরে ব্লেম দিচ্ছে। ভেবে দেখুন কত নোংরা, কত জঘন্য পলিটিক্স করছে এই মানুষটা। যে শুরুতেই এতগুলো নোংরামো করছে, সে পরে গিয়ে কি করবে একবার ভেবে দেখুন। আর এগুলো তো কিছুই নয়, আসল গল্পে এবারে ঢুকবো। 2001-এ যে ইন্ডিয়ান পার্লামেন্টে অ্যাটাক হয়েছিল, যে অ্যাটাকে প্রায় 9 জন মারা গিয়েছিল এবং বহুজন আহত হয়েছিল, সেই অ্যাটাককে যে লিড করছিল তার নাম মোহাম্মদ আফজাল গুরু, যার পরে ফাঁসিও হয়ে যায়। তারপরে ভারতের কিছু দেশদ্রোহী ছেলেদের মুখ থেকে একটা স্লোগান বারে বারে উঠে আসে, আফজাল হাম শর্মিন্দা হ্যায় তেরে কাতির জিন্দা হ্যায়। তারপরে জিতনে আফজাল মারোগে হর ঘর সে আফজাল নিকলেগা। তারপরে আরো একটা স্লোগান, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। कितने
আর এই স্লোগানগুলোর পিছনে একটাই নাম বারে বারে উঠে আসছিল, যার নাম উমর খালিদ। এমনকি দিল্লি দাঙ্গার পিছনেও এই উমর খালিদের হাত ছিল। এই রকম দেশদ্রোহী উমর খালিদের বেল চাইছিল এই ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে। এই উমর খালিদের মতো মানুষকে অভিজিৎ দীপকে সাপোর্ট করে, ভাবে যে খুব ভালো একজন মানুষ। তাহলে ভেবে দেখুন ককরোচ জনতা পার্টির আইডিওলজি কি হতে পারে। এমনকি এই পার্টির ফাউন্ডারের পাকিস্তানের প্রতি একটু ভালোবাসা আছে, আর্টিকেল 370 নিয়ে বিরোধিতা করেছিল, এমনকি সে একটু হিন্দু বিরোধীও। আর এই রকম মানুষ আমাদের দেশের ভালো কিভাবে চাইবে একবার ভেবে দেখুন তো। আর তারপরে এই পার্টি তো এই আমেরিকাতে বসে বানিয়েছিল, আর এই পার্টি বানানোর পরে ইন্ডিয়া থেকে একজন ভিডিও কলে এর সাথে ডিসকাস করছিল। তখন সে হঠাৎ করে বলে, यहाँ पर तुम्हारी कंट्री का 17 साल का स्टूडेंट कमिट कर रहा है ड्यू टू द फेलियर ऑफ द सिस्टम। I mean, it's not तुम्हारी, it's like हमारी country, I guess, भाई. Firstly, like, যার কাছে এটা নিজের দেশই মনে হয় না, সে কি করে আমাদের দেশকে ভালোবাসতে পারে, আমাদের দেশের ভালো চাইতে পারে একবার ভেবে দেখুন তো। আরো অনেক হিস্ট্রি আছে এর, যেগুলো এক একে পাবলিক ডোমেনে আসার পরে এ ডিলিট করতে শুরু করে, এ সেগুলোকে হাইড করতে শুরু করে, যার ফলে মানুষের সন্দেহ আরো বাড়তে থাকে। যদি কোনো পার্টি নিউট্রাল বা ভালো হয়ে থাকে, আনবায়াসড হয়ে থাকে, যদি কোনো মানুষ সত্যি যদি ভালো মানুষ হয়, তাহলে সে তার পাস্ট হিস্ট্রি, পাস্ট রেকর্ড কেন ডিলিট করতে যাবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন ওঠে। এবারে আসি এই পার্টির স্পোক্স পার্সন সৌরভ দাসের কথা, যে এই পার্টির ফাউন্ডারের চেয়ে এক কাঠি আরো ওপরে। যে সৌরভ দাস এই উমর খালিদের মতো দেশ বিরোধীর রীতিমতো ফ্যান, সে উমর খালিদকে নিজের গুরু মনে করে, এমনকি এর পাকিস্তানের প্রতি অগাধ ভালোবাসা, এমনকি হিন্দুদেরকে টার্গেট করা, হিন্দু ধর্মকে নিয়ে মজা করা, এমনকি রাম মন্দির হওয়ার সময় এর খুব দুঃখ হয়েছিল, ভারতের আর্মিকে অসম্মান করা, এইরকম বহু অসাধারণ কাজ আছে এর। এমন একজন মানুষ যদি একটা পার্টির স্পোক্স পার্সন হয়, সে দেশ বিরোধিতা করবেই, এটা তো গ্যারান্টি। সে দেশের কখনোই ভালো চাইবে না, এরা কোনোদিন ভারতের ভালো চাইতেই পারে না। মানুষের আইডিওলজি ডিফারেন্ট হতেই পারে, আমি যাকে সাপোর্ট করব তুমি তাকে সাপোর্ট নাও করতে পারো, আবার তুমি যাকে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট নাও করতে পারি, কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমরা নিজের দেশকে তো সকলেই সাপোর্ট করব। আর একজন ভারতবাসী হিসেবে আমরা কোনো দেশ বিরোধীকে সাপোর্ট করতে পারি না। মানে ভেবে দেখুন, আপনার ঘরে চুরি হয়েছে, আপনি সেই চুরির বিরুদ্ধে প্রোটেস্ট করতে চান, কিন্তু সেই প্রোটেস্ট করার সময় আপনার সামনে যাকে রাখলেন, এই প্রোটেস্টের মুখ হিসেবে যাকে রাখলেন, সে সেই এরিয়ার সবচেয়ে বড় ডাকাত। তাহলে প্রোটেস্টটা কেমন হবে ভেবে দেখুন তো। আর তারপরেও যদি এই প্রোটেস্টকে কেউ সাপোর্ট করে, তাহলে সেই মানুষগুলো কেমন একবার ভেবে দেখুন। তাহলে এবারে ভেবে দেখুন আমাদের ভারতের কিছু মানুষের মাইন্ডসেট কেমন। আর এই পার্টি হঠাৎ করে এমন ভাবে ঘুরে গেল, আপনার মাথা ঘুরে যাবে। এদের করা উচিত ছিল সিস্টেমের বিরুদ্ধে প্রোটেস্ট করা, গভর্নমেন্টের বিরুদ্ধে প্রোটেস্ট করা, সে যেই পার্টি হোক না কেন। বিভিন্ন স্টেটে যে গভর্নমেন্ট আছে তাদের যা যা ভুল আছে প্রত্যেকের বিরুদ্ধে প্রোটেস্ট করা, আলটিমেটলি তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করে আমাদের ভারত দেশটার জন্য ভালো কিছু ভাবা, আমাদের ইয়াং জেনারেশনের জন্য ভালো কিছু ভাবা। কিন্তু পরে দেখা গেল এরা এগুলো না করে এদের একটাই টার্গেট বিজেপি, এরা ডাইরেক্টলি বিজেপিকেই শুধু চার্জ করছে। तो अब हमारा नेक्स्ट टारगेट है कि कुछ भी करके हमें बीजेपी के फॉलोअर्स कम कर। जितने भी लोग इस मूवमेंट में शामिल हुए हैं, उन सभी का काम है कि अभी के अभी बीजेपी को अनफॉलो करें, बीजेपी के अकाउंट पर जाकर उन्हें अनफॉलो करें। আদার্স কোনো পার্টিকে কোনো কিছুই বলছে না, আর হবেই না বা কেন। যারা আম আদমি পার্টি সাপোর্টার তারা তো এমনটাই করবে। যে আম আদমি পার্টি পাঞ্জাবে জেতার পরে পাঞ্জাবের মানুষকে এত কিছু কথা দিয়েছিল যে এটা করে দেবো, ওটা করে দেবো, সেটা করে দেবো, কিন্তু কোনো কিছুই করে উঠতে পারেনি। আজকে দিনে পাঞ্জাবে ক্রাইম আগের চেয়ে বেড়ে গিয়েছে, সেখানে ড্রাগসের কেস আগের চেয়ে আরো বেশি বেড়ে গিয়েছে, সেখানে বেকারত্বও বেড়ে গিয়েছে। আর এগুলোর বিরুদ্ধে যখন কেউ পিসফুল প্রোটেস্ট করতে যায়, তাদেরকে এইভাবে লাঠি চার্জ করা হয়। আর এই আম আদমি পার্টির সাপোর্টার যদি এরা হয়, এরা কেমন হবে ভেবে দেখুন তো। এরা প্রথম থেকেই জঘন্য নির্লজ্জের মতো পলিটিক্স করছে। এদের মধ্যে আরো একজন মানুষ তো আছে, এই মানুষটা, এর কথা একটু বলি, এ কি করেছে একটু দেখানো যাক। क्या भगवान एनिमल फिल्म के रणविजय जैसा सैडिस्ट हो सकते हैं? ये तो ऐसा हुआ कि भगवान ऐसा सैडिस्ट है कि ओ आओ आओ मेरे चाटुकार, मेरे चरणों का पानी पियो, तब मैं खुश होऊंगा, तब मैं तुम्हें कृपा दूंगा। क्या आदि शंकराचार्य एक हिपोक्रेट थे, यानी एक बहरूपीय? नाम क्या? दक्ष प्रजापति। और उसकी बेटी कौन? सती। सती एक दिन इंस्टाग्राम चला रही, सामने आई प्रोफाइल शिव की। शिव कौन? अपने हरियाणा का छोरा, देसी बंदा। ऐसे एक बार ठंड लग रही, वहां पे देखा शमशान घाट में चिता जल रही है, उसके आगे बैठ के हाथ सेकने लग गया, राख अपने ऊपर लगा ली। तो
तो सती तो फुल इम्प्रेस, यार क्या कूल बंदा है। बोली डैडी मुझे तो इसी से शादी करनी है। क्या हम राजपूत दोस्तों पे तंज कसना बंद कर सकते हैं इस बात पर कि राजपूत राजकुमारियों की मुगल्स में शादी हो गई? ভারতের মানুষকে ম্যানিপুলেট করাটা খুবই সহজ কাজ। একজন জার্মানিতে বসে ম্যানিপুলেট করছে, একজন আমেরিকাতে বসে ম্যানিপুলেট করছে, আর আমরা এখান থেকে ম্যানিপুলেটও হচ্ছি। একজন একটা গ্রুপ বানিয়ে কয়েকটা মোটিভেশনাল কথা বলে দিল, আর এরা ভেবে নিল এই মানুষটা রেভলিউশন নিয়ে আসছে। তার ব্যাক হিস্ট্রি, সে কেমন মানুষ, সেই সব না ভেবে না জেনে তারা নেচে উঠলো। যদিও এই গাধাগুলোকে আর কি বলবো, এরা যখন এই প্রোটেস্টে গিয়েছিল এদের কিছু ইন্টারভিউ দেখলাম, দেখে মনে হলো গাধারা এদের চেয়ে অনেক বেশি ভালো। কিছু ইন্টারভিউ দেখাচ্ছি দেখুন। आपके यहाँ अगर कोई आता है और आपके देश के खिलाफ कहता है कि हम देश को 7 टुकड़ों में कर देंगे, आपको ये बर्दाश्त होगा? बिल्कुल होगा। देश को 7 टुकड़ों में बर्दाश्त कर लेगा? बिल्कुल कर लेंगे भाई, ऐसा वकील ना तो डूब के मर जाना चाहिए। वो भी सपोर्ट उमर खालिद। आई सपोर्ट उमर खालिद, यस। उसमें कोई बुराई नहीं है उनको सपोर्ट करने के लिए। ये नारा लगाना कि भारत तेरे टुकड़े होंगे, ये नारा लगाना कि भारत को चिकन नेक से जो हम काट देंगे, आपको नहीं लगता कि ये वाकई में देशद्रोह वाला एक नारा हो चुका है? ये देशद्रोह का नारा हो सकता है। चिकन नेक क्या है, आपको पता है चिकन नेक क्या है? मुझे चिकन नेक के बारे में आपको नहीं पता है? honestly। ये भारत में जी, ये इंडियन कॉन्स्टिट्यूशन। अच्छा जी, सुप्रीम क्या एक्सप्रेशन अंदर में संविधान है। हाँ जी, संविधान है। ये मेरे कुछ आर्टिकल्स हैं जो मैंने लिखे हैं। संविधान ये देखिए, संविधान से मतलब ये संविधान, ये कौन संविधान हुआ? संविधान है भाई। ये कौन सा संविधान हुआ? संविधान मतलब एक मेरी आत्मा की अंतरात्मा की वजह से संविधान है। आप मानते हैं कि संविधान? मैं मानता हूँ संविधान है। संविधान मानने का विषय वस्तु मानना एक्स की बराबर ये हो गया। हाँ बिल्कुल। सीजेपी को फॉलो करते हो? जी। क्या है सीजेपी की फुल फॉर्म? कॉकरोच जनता पार्टी। कॉकरोच की स्पेलिंग सुनाना। COARACH CHOARACH আরো অনেক ইন্টারভিউ আছে যেগুলো চাইলে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। এই প্রোটেস্টে যারা অংশ নিয়েছে তারা এত উচ্চ শিক্ষিত, এদেরকে জাস্ট বলেছে বসে পড়ো, অর্থাৎ ব্যাট যাও এরকম বলেছে। এরা ভেবেছে এটা একটা খুব ভালো স্লোগান, এরা নিজেরা চেঁচাতে শুরু করেছে ব্যাট যাও। এরা ভাবছে এটা স্লোগান, মানে ভাবতে পারেন কতটা শিক্ষিত মানুষরা এই প্রোটেস্টে অংশ নিয়েছে। মানে আরো যদি এদের ইন্টারভিউ আপনারা দেখেন না, আপনাদের মুখ থেকে একটাই কথা বেরোবে সব ইন্টারভিউ দেখার পরে। कौन है ये लोग, कहां से आते हैं? সরকারের সমালোচনা করাটা আমাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু সমালোচনা করা মানে এটা নয় দেশ বিরোধিতা, দেশদ্রোহী হয়ে যাওয়া বা দেশদ্রোহী কাউকে সাপোর্ট করা। আর এইগুলো জানার পরেও যারা এই পার্টিকে সাপোর্ট করবে ভেবে নেবেন তারা দেশ বিরোধী, দেশদ্রোহী, তারা আমাদের দেশের ভালো চায় না। जब जेएनयू विश्वविद्यालय में एक देशद्रोही के द्वारा भारत तेरे टुकड़े होंगे, अफजल हम शर्मिंदा हैं जैसे देशद्रोही नारे लगते हैं, तो सारे मानवाधिकार के ज्ञाता आकर उसके पक्ष में खड़े हो जाते हैं। तभी तो क्या कहा था उस देशद्रोही ने कि तुम एक अफजल को मारोगे, हर घर से अफजल निकलेगा। तो मैं भारत की बेटी अपनी भारतीय सेना की तरफ से आज ये ऐलान करती हूँ कि उस घर में घुसकर मारेंगे जिस घर से अफजल निकलेगा, वो कोख नहीं पलने देंगे जिस कोख से अफजल निकलेगा। उठो देश के वीर जवानों, तुम सिंह बनकर दहाड़ दो और एक तिरंगा झंडा उस कन्हैया के सीने में गाड़ दो। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।